This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকে রামনবমী। উত্তর ভারতে রামনবমী অত্যন্ত বড় আকারে পালন করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় রামনবমী। তবে অনেকে আশঙ্কা করেছিলেন যে একটা দাঙ্গা হাঙ্গামার মতো একটা পরিস্থিতি তৈরি হবে, কিন্তু সেটা হয়নি। পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পুলিশের ব্যবস্থা করেছে, বিভিন্ন স্পেশাল ফোর্স তারা দিয়েছে, যে কারণে হয়নি। কিন্তু প্রচেষ্টা নানা দিক থেকে নানা রকম ইন্ধন, বিশেষ করে হচ্ছে রামনবমীকে কেন্দ্র করে যেভাবে আর কি সুর চড়ছিল, তাতে একটা বলা যায় যে একটা ধর্ম সাম্প্রদায়িক একটা পরিস্থিতি বিভিন্ন সময় বিরাজ করে এবং যে কারণে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যা হচ্ছে সামলানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অন্যদিকে আমরা যদি দেখি এই হঠাৎ এই রামনবমীর এবারের যে এরকম শোরগোল, বিগত 3-4 বছর 5 বছর ধরে পশ্চিমবঙ্গের রামনবমী নিয়ে মিছিল, অস্ত্র মিছিল, এবং সেই ক্ষেত্রে বিজেপির যিনি তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার উদ্যোগে রাজ্যে প্রথম এই ব্যাপারটাকে আসে। তার আগে বিভিন্ন ছোটোখাটোভাবে হতো, কিন্তু দিলীপ ঘোষ আসার পরে দেখা যাচ্ছে রামনবমীর মধ্যে বেশ একটা উত্তেজনা এবং হচ্ছে একটা বলা যায় যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এই সমস্ত নিয়ে একটা বেশ পারদ তিনি চড়িয়ে দেন, যে কারণে অনেকগুলো ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে ঘটেছে। এবং সেই ঘটনাগুলো ক্ষেত্রে মাথা রেখে এবছরে হঠাৎ এরকম বৃদ্ধি কেন? বৃদ্ধি মানে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, পুরো কলকাতা শহরে বিভিন্ন জায়গায় রামনবমীর পোস্টার, মিছিল, সমস্ত কিছু হয়েছে। চারিদিকে গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে অন্যান্য জায়গায়। এবং আজকে শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামের সোনাচূড়াতে রাম মন্দিরের শিলান্যাস তিনি করেছেন। এই এরকম আয়োজন, এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, তার কারণ হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিল, বা যে জায়গায় ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সীমান্ত জায়গাগুলোতে গিয়ে তারা উপস্থিত হয়েছে, এবং বিশেষভাবে বাংলাদেশে সংখ্যালঘু প্রশ্নটা এমনভাবে এসেছে, এবং তার সাথে সেখানে হচ্ছে যে সমস্ত ইসলামিক সংগঠনগুলো আছে, হিজবুত তাহরির থেকে শুরু করে, তারা অনেকেই কারণে বাংলাদেশের এই যে আবহ পশ্চিমবঙ্গের উপরে রয়েছে। কিন্তু এটা কথা আমি এটা বলতে চাইছি না এটাই যে আগে কখনো এখানে রাম জয়ন্তী হয়নি, বা হচ্ছে বাসন্তী পুজো, যেটা বাংলার চিরকালীন একটা সংস্কৃতি বা সংস্কার যাই বলুন না কেন, সেই সময় দাঁড়িয়ে কোথাও এই রামনবমী উদযাপনের যে বহর ক্রমশ বাড়ছে, এটা অনেকের কাছেই কিন্তু বেশ আশ্চর্য ঠেকছে। এবং এর একটা পেছনে পশ্চাৎপদ কারণ হিসাবে আমি আগেই বললাম বাংলাদেশের ঘটনাটা। আজকে দেখাবো অনেক ছবি আছে রামনবমী নিয়ে। শুরুতে একটা শুধু ছবি একটু দেখিয়ে রাখবো, সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার বলা হয় বামপন্থী রাজনীতির সূতিকাগার। সেখানে বাম রাজনীতি থেকে শুরু করে অন্যান্য নৈরাজ্য রাজনীতি বা তার যে দর্শন, এগুলো নিয়ে যাদবপুরে প্রচুর চর্চা হয়। এবারে দেখা যাচ্ছে ক্রমশ সব কিছুই হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, এমনকি ইফতার হয়েছে সেখানে। কিন্তু রামনবমীকে কোথাও একটা জায়গায় তারা বাধা দিচ্ছিল। রামের পুজো হয়েছে সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, 30-35 জন ছাত্র ছিল তাদের। দেখা যাচ্ছে এইটা কিন্তু একটা বড় ঘটনা। পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় যবে গঠিত হয়েছে 60-এর দশক, তারপর থেকে কখনোই আমরা কিন্তু এই দৃশ্য দেখা যায়নি। প্রচুর সেখানে বামপন্থী পোস্টার রয়েছে, সেখানে শ্রেণী সংগ্রামের আওয়াজ রয়েছে, আজাদ কাশ্মীরের পোস্টার রয়েছে। এইসব নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, প্রভূত বিতর্ক হয়েছে। কিন্তু রাম
নবমী পালন যাদবপুরের ইতিহাসে এই প্রথম। সরস্বতী পুজো হয়েছে মূলত একটা অসাম্প্রদায়িক একটা বাতাবরণে মধ্যে থাকতো। সেখানে পশ্চিমবঙ্গে সেরা ছাত্রছাত্রীরা, সেখানে একটা বামপন্থার চর্চা সেখানে রয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে যাদবপুরে ঘটনা বাংলাতে কিন্তু প্রথম। এরকম ঘটনার কারণেই কিন্তু এই কথাটা বলছে। এই যাদবপুরে কিন্তু যখন শেখ হাসিনা চলে যায়, ডক্টর ইউনূস যখন আসেন, তখনও কিন্তু যাদবপুরের এক শ্রেণীর ছাত্রছাত্রীরা উল্লাস প্রকাশ করেছিলেন এবং তারা অনেকে বিভিন্ন জায়গায় খুব বিক্ষিপ্ত আকারে মিটিং হয়েছে। কোথাও এই যে একটা সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই, যেখানে মানুষ ধর্ম এবং কোথাও অন্যকে আঘাত করার যে প্রবণতা, এগুলো নিয়ে কিন্তু বক্তব্য রয়েছে। বক্তব্য সবসময় এগুলো নিয়ে থাকবে। গণতন্ত্রের নামে মজাতন্ত্র যদি কায়েম হয়ে যায়, অনেক ক্ষেত্রেই হয়, মানে গণতন্ত্রের প্র্যাকটিস নেই, সকলের বাক স্বাধীনতা অনেক ক্ষেত্রে থাকে না, কিন্তু মজাতন্ত্র বেশ মজায় রয়েছে। এই বাংলাদেশে যেরকম হয়, ওর বাড়ি গিয়ে লুটপাট, আগুন দিয়ে দিয়েছে, পুলিশ দাঁড়িয়ে আছে, ছাত্রনেতা মিলিটারিকে কখনো কখনো ধমক দিচ্ছেন, তারপর মিলিটারি চলে যাচ্ছে, তারপর বাড়ি ভেঙে দিচ্ছে। এটা গণতন্ত্রের নামে তারা বলছে রিপাবলিক তৈরি হয়েছে, গণতন্ত্র। আসলে গণতন্ত্র নয়, এক শ্রেণীর উন্মাদ ধর্মান্ধ কিছু মানুষের মজাতন্ত্র কায়েম হয়। এটা কখনোই গণতন্ত্রের বিকল্প হতে পারে না, মজাতন্ত্রের নামে যা ইচ্ছা তাই কিছু করা। কিন্তু সম্প্রীতির ছবিও দেখা গেছে এই রাজ্যে, যেটা কিন্তু খুব একটা অন্য ধরনের বিষয় হিসাবে আসবে। যাই হোক, আমি শুরু করছি। প্রথমে অবশ্যই যাব বিমস্টেকের এই যে ঘটনা, এবং তারপরে আমরা বলেছি জনমতে, আমি বারবার করে এটা বলতে চেয়েছি যে বিমস্টেকে নরেন্দ্র মোদীর একটা সাক্ষাৎকারের খুব দরকার ডক্টর ইউনূস এবং তার টিমের, না হলে বাংলাদেশে রেয়াত পাওয়া যাচ্ছে না। কবে ভোট হবে, ভোট তারা পিছোতে চাইছেন। একদিকে বিএনপির চাপ, অন্যদিকে শাসন কার্য পরিচালনার জন্য জামাত ইসলামের চাপ, অন্যদিকে আওয়ামী লীগ তারা পালিয়ে বা বিভিন্ন জায়গায় রয়েছেন, শেখ হাসিনা ভারতে নাকি ক্রমাগত বিবৃতি দিচ্ছেন। সেখানে এইটুকু যদি তারা না করতে পারেন তাহলে কি হবে। কিন্তু মিটিং হয়েছে, মিটিং হবার পর তখন আমি জানতাম এটা, যে বাংলাদেশের একটা অংশ বিশেষ করে যারা রয়েছেন তারা দেখলে তো মিটিং করতে ভারত বাধ্য। এবং ভারতকে যা বলেছি না এই ব্যাপারে, একেবারে শফিকুল ইসলাম গুছিয়ে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তার গুছিয়ে বলার ক্ষেত্রেও খুব একটা বিশেষ যে কতটা কার্যকর হচ্ছে সেটা যারা বাংলাদেশে রয়েছেন তারা ভালো জানবেন, ওখানকার পত্রপত্রিকার সাংবাদিকরা ভালো জানেন, আর আমরা তো জানি, এখান থেকে বুঝতে পারছি কী হয়েছে না হয়েছে। তার কারণ দিল্লির খবরাখবর তো আমাদের কাছেও আসবে, এটা তো স্বাভাবিক। আমি একটু শফিকুল আলমের প্রথমে একটা পোস্ট একটু দেব। শফিকুল আলম পোস্ট তিনি যেটা করেছেন তার ফেসবুকে, সেই পোস্টে তিনি অনেক কথা তিনি বলেছেন। সেই কথাগুলো যদি দেখেন, সেখানে শফিকুল ইসলামের যেটা আলমের বক্তব্য অনুযায়ী যে ডক্টর ইউনূসের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি খুব শ্রদ্ধাশীল, এবং শেখ হাসিনাকে ভারতে পাঠানোর কথা তারা বলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না বলেননি, হ্যাঁ যেমন বলেননি নাও বলেননি। তিনি যেহেতু না বলেননি, সেখানে শফিকুল আলম খুব উৎসাহিত হয়ে পোস্ট করেছেন, দেখেছেন তো শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। আমি বললাম না, শেখ হাসিনা শরণাপন্ন হয়েছে, এখন শেখ হাসিনা শরণাপন্ন হয়েছে, তিনি ওখানে থাকলে বিপদ, তাকে দেশে ফেরানো, আর দেশে ফেরাবে কি করে? তার আগেই তো মব জাস্টিস কত কিছু হয়ে গেছে বাংলাদেশের ঘটনা জুড়ে। কিন্তু এই যে ঘটনাগুলো এবং ভারতের এই যে প্রভাব, কোথাও একটা জায়গা থেকে আমরা একটু বিএনপির অগ্রসর হবার কাহিনী আমরা দেখতে পাচ্ছি। বিএনপি কিন্তু তারা খুব ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা হেস্তনেস্ত করবে, এরকম তারা একটা বলেছেন। এবং যদি আমরা একটু রুহুল কবির রিজভির কথা শুনি আর কি, রুহুল কবির রিজভি তিনি এটা বলেছেন যে পয়লা বৈশাখের আগে, অর্থাৎ 15 তারিখের আগে বাংলাদেশের রাজনীতিতে এক বড় কিছু ঘটনা যা ঘটবে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে নেবে, এরকম কথাবার্তা রুহুল কবির রিজভি বলছেন। এবং তার সাথে বাংলাদেশে আরেকজন সালাউদ্দিন আহমেদ ওয়াকাফ বিল নিয়ে তার বক্তব্য ভারতবর্ষে
হিন্দু মানে সংখ্যাগরিষ্ঠতার কারণে সেখানে মুসলমানদের উপর খুব অত্যাচার এরকম হচ্ছে। সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, কি বলেছেন একটু শুনবো। গত কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 নামে একটি আইন পাশ করা হয়। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওয়াকফ হল ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণ জমির মতো কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। অর্থাৎ কোথাও একটা জায়গা থেকে নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে আস্তে আস্তে সুর চড়াতে শুরু করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বিভিন্ন জায়গাতে তাদের অনেক সিনিয়র নেতা রয়েছেন, বিভিন্ন সিনিয়র নেতা যেমন রুহুল কবির রিজভী, যিনি একসময় হচ্ছে বাংলাদেশে যখন ভারত পণ্য বয়কট আন্দোলন চলছিল, তিনি তার কলকাতা থেকে কেনা শাল তিনি পুড়িয়ে দিয়েছিলেন এবং সেই আন্দোলনকে হাওয়া দিয়েছিলেন। অর্থাৎ বিএনপির এই ধরনের রাজনীতি, জামাতের রাজনীতি সব মিলিয়ে পশ্চিমবঙ্গের উপর একটা বড় প্রভাব একটা তৈরি করেছে এবং এই প্রভাব নিয়ে আমরা আলোচনায় অবশ্যই আমরা যাব, কিন্তু একটা দেখব হচ্ছে তার আগে আমরা একটু দীপ্তিমান সেনগুপ্ত তিনি আমাদের সঙ্গে রয়েছেন, দীপ্তিমান বাবুর কাছ থেকে একটু নেব। এবং ভালো কথা, আপনারা আজকে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন, আপনাদের মতামত আমরা দ্রুত নেব। আমাদের সাংবাদিকরা বিভিন্ন জায়গায় রয়েছেন, রামনবমী কীভাবে হচ্ছে সেই ছবি একটু তাদের কাছ থেকে নেব। কিন্তু আমি শুরুতে একটু বাংলাদেশের এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনায় আনতে চাই। দীপ্তিমান বাবু, কোথাও এই যে ডক্টর ইউনূসের এই যে টিম সাক্ষাৎকারের পর তারা একটা পোস্ট করেছেন, সেই পোস্টে যা বলছেন তার কোনো মানে মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না এই শফিকুল আলমের। এবং কোথাও একটা জায়গা থেকে ইদানিং দেখা যাচ্ছে বিএনপির পরপর বক্তব্য আসছে, তারা ভারতবর্ষে সংখ্যালঘু বিপন্নতা থেকে শুরু করে এই যে ওয়াকফ বিল এই সমস্ত কিছু নিয়ে তারা বক্তব্য রাখছেন। হচ্ছেটা কি? আমি প্রথম কথা বলবো যে এদেরকে খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। প্রথম একটা জিনিস মাথায় রাখুন, এদের আমাদের মানে ভারতবর্ষের ক্ষেত্রে যেরকম হয়েছে, ভারতবর্ষ একটা সরকারিভাবে প্রেস রিলিজ করেছে, আর বাংলাদেশে কোনো প্রেস বলে কোনো ব্যাপার নেই। ওদের কাছে সরকারটা চলছে ফেসবুকে। আমি আপনার এই চ্যানেলে বহুদিন আগেই বলেছি যে মার্ক জুকারবার্গ এই সরকারটাকে চালাচ্ছে। তো সুতরাং ওখানে ওরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কি বললো না বললো, ওরা আজকে যেটা বলছে কালকে সেটা হবে, এদের কোনো নেই। তবে বিএনপির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ক্রাইসিস হয়ে গেছে সেটা হচ্ছে বিএনপি আজকে 71 মানবে কি 71 মানবে না, এটা হচ্ছে বিএনপির কাছে ক্রাইসিস। এই প্রশ্নটা যেন না আসে সেই জিনিসটাকে বজায় রাখার জন্য তাদের পলিটিক্সটাকে ঘোরানোর চেষ্টা করছে টুয়ার্ডস ইন্ডিয়া। ইন্ডিয়ানরা তো গিয়ে ওখানে ভোট দেবে না। বিএনপির স্ট্যান্ড কি, তারা 71 মানে না, তার নেতারা কি বলছে, তাদের 100 জন নেতা 120টা মতামত, বাস্তবতাটা কি, সেই জায়গাটাতে আসতে হবে। ভারত বিরোধিতাটা এরা করছে, বিএনপি এখন একটা শতচ্ছিন্ন রাজনৈতিক দল এবং বিএনপির আর নিজস্ব কোনো অস্তিত্বর জায়গাতে তারা নেই, এটা হলো বাস্তবতা। এটা আপনাদের বুঝে রাখতে হবে। আরেকটা প্রসঙ্গ আনতে হয়। আজকে আমরা দেখলাম যে রামনবমী হচ্ছে কলকাতার দক্ষিণবঙ্গে, কলকাতার আশেপাশে যে জায়গাগুলো স্পর্শকাতর বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে, সেরকম অপ্রীতিকর ঘটনা নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি আপনি দেখলেন, কিন্তু একটি ছবি কুচবিহার থেকে এসছে, কুচবিহারে ওই বিষয়টা একটু বলেন। এই ছবিটা সত্যাসত্য জানি না, কিন্তু একটু যদি বলেন, সেখানে একজনের বাড়িতে নাকি ভাঙচুর হয়েছে, দিনহাটা বা ওই অঞ্চলে কিছু হয়েছে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এখানেই দিনহাটাতে নাজিরহাট 2 নম্বর, দিনহাটা 7 নম্বর বিধানসভার নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত জ্যোতিকা বর্মন, গতকালকে তার রাত্রে তার বাড়িতে হামলা হয়েছে এবং গোটা ওই এলাকাটা মানে গোটা 2 নম্বর ব্লক ব্যাপী ওখানে
একটা সন্ত্রাসের বাতাবরণ হয়েছে, এবং আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওখানে বিভিন্ন জায়গাতে মোটরসাইকেলের র্যালি হয়েছে। মোটরসাইকেল র্যালি করে এই সন্ত্রাসের বাতাবরণটাকে মানে তৈরি করা হচ্ছে সীমান্তবর্তী একটি এলাকাতে। এটা আমি আপনারা এনেছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। যে এই যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে সীমান্তের দূরত্ব জাস্ট 2 কিলোমিটার, রেডিয়াস ডিস্টেন্স 2 কিলোমিটার, মানে একদম বর্ডার নিকটবর্তী, বর্ডার নিকট, মানে এবং খুব স্পর্শকাতর একটা সীমান্ত। সেখানে এইরকম ঘটনা হয়েছে। আমি আশা করব কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করবেন, কারণ এভাবে যদি চলতে থাকে যে কোনো সময় একটা দুর্ঘটনাটা, এটা রাম মন্দিরের থেকেও বড় যেটা প্রশ্ন, রামনবমীর বিষয়টার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকাতে এরকম হলে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি নষ্ট হয় কোনো কারণে, তাহলে পরে সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে চুপ করে আছে। আমি সেই জায়গাটাকে নিয়ে চিন্তিত, এবং আমি প্রত্যেকে আপনার এই মানে চ্যানেলের মাধ্যমে সমস্ত স্তরের মানুষকে বলবো যে সীমান্তবর্তী এলাকাতে এরকম ঘটনা হচ্ছে, এগুলোকে কম্প্রেস করা হচ্ছে। পুরো ঘটনাটার কোনো তদন্ত হয়নি। গতকালকে পঞ্চায়েত সদস্য, সবচেয়ে বড় কথা, পঞ্চায়েত সদস্যের বাড়িতেই হামলাটা হয়েছে। তার নাম জ্যোতিকা বর্মন। রাত্রি 11:30 12টার দিকের ঘটনা গতকাল। নিঃসন্দেহে আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি এবার একটা প্রতিবেদনে যাব। ডক্টর ইউনূসের অনেক রকম এখন সমস্যায় তিনি ক্রমশ যে জর্জরিত হচ্ছেন, এবং হচ্ছে একটা কথা আছে যে অর্ধসত্য মিথ্যের থেকে ভয়ঙ্কর, বা সবাইকে সঙ্গে নিয়ে চলতে গিয়ে কখনো একে ধরবো, কখনো তাকে ধরবো, কখনো ওকে ধরবো, কখনো কোথাও একটা জায়গায় সুস্থ প্রশাসন চালাবার ক্ষেত্রে যে সময়সীমাটা রয়েছে, সেই সময়সীমা নিয়ে সকলেই প্রশ্ন করছেন। আপনি তো নরেন্দ্র মোদীর সাথেও আপনার দেখা হলো, কথা হলো, বিমস্টেকে যোগদান করলেন, চীনে গেলেন, কিন্তু বাংলাদেশের পরিস্থিতির পরিবর্তন কবে হবে এই প্রশ্ন বিভিন্ন জায়গায় রয়েছে। আবার ঠিক তেমনিভাবে প্রশ্ন আছে যেই পরিস্থিতির উত্তাপ কিন্তু বিভিন্ন জায়গায় মানে পড়ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, এইসব জায়গাগুলোতে এই পরিস্থিতির উপর প্রভাব পড়ছে বিভিন্ন জায়গায়। যেমন দিনহাটার একটি ঘটনা, একটি ছবি এসছে, এবং সেই ছবি সত্যাসত্য ফুটেজ আমরা যাচাই না করলেও দীপ্তিমান সেনগুপ্তর কাছ থেকে ঘটনাটা অন্তত একটা বিবরণ পাওয়া গেল। এবার এটা যাব প্রতিবেদনে, তারপর এক এক করে আসবো। সঙ্গে থাকুন, এবং আপনারাও দূরভাষের মাধ্যমে আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে বড় বদল এসেছে। একদিকে পাকিস্তান চীনের প্রতি ইউনূসের প্রেম, অন্যদিকে মৌলবাদী কট্টরপন্থীদের বারবারন্ত বাংলাদেশে। উগ্র মৌলবাদের জাঁতাকলে পড়ে ইউনূস ক্রমশ 5-এর গেরোয় আটকে পড়েছে। আর সেই গেরোয় আজকে ইউনূসের জামানায় হাসিনা আমলের বন্ধুত্বে ফাটল তৈরি হয়েছে ভারতের সঙ্গে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ইউনূসের দেখা হলো, কথাও হলো। তবে প্রায় 1 বছর ধরে চলতে থাকা সইতে প্রধামাফিক সৌজন্যতা ছাড়া উষ্ণতার কণা মাত্র আভাস পাওয়া গেল না। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে মূলত 5টি গেরো 2 দেশের সুসম্পর্কের মাঝে তৈরি করেছে পাহাড় প্রমাণ দেওয়াল। সেগুলি হলো: 1. উগ্র মৌলবাদ ও হিন্দু নির্যাতন, 2. ভারতের আশ্রয় ইউনূসের শত্রু হাসিনা, 3. মুক্তিযুদ্ধ ভুলে পাকিস্তান ঘনিষ্ঠতা, 4. চীনা চালে দিশেহারা বাংলাদেশ, এবং 5. 7 সিস্টার ভাঙার ছক। উগ্র মৌলবাদ ও হিন্দু নির্যাতন। শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের ছবি দেখেছে গোটা বিশ্ব। হঠাৎ করেই যেন পাতাল ফুঁড়ে উঠেছে মৌলবাদের দল। জামাত, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলার মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠন খেলাফতের ডাক দিয়েছে। এই সংগঠনগুলিকে দমন করা তো দূর, বরং জঙ্গি নেতাদের ইন্ধন যোগাচ্ছে ইউনূসের সরকার। জেল ভেঙে মুক্তি দেওয়া হয়েছে বহু জঙ্গিকে। তার জেরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধনযজ্ঞ। সংখ্যালঘু মহিলাদের ওপর অত্যাচারের পাশাপাশি বাড়ি ঘর পোড়ানো ও খুন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। রিপোর্ট বলছে জুলাই বিদ্রোহের পর মাত্র 5 মাসে ওপার বাংলায় খুন করা হয়েছে 32 জন হিন্দুকে। 13 জন সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ ও গণধর্ষণ করা হয়েছে। হাজার হাজার মন্দির ধ্বংস করা হয়েছে। চলেছে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন। প্রতিবাদী মুখ চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। উগ্র মৌলবাদ ও সন্ত্রাসের আঁতুর ঘর হয়ে ওঠা ইউনূসের বাংলাদেশে কালো মেঘ তৈরি হয়েছে, যা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পথে অন্যতম কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভারতের আশ্রয়ে ইউনূসের শত্রু হাসিনা,
বাংলাদেশে জুলাই বিদ্রোহের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। তাকে এদেশে আশ্রয় দেয় মোদী সরকার। বাংলাদেশে তার বিরুদ্ধে গণহত্যা সহ বহু মামলা দায়ের হয়েছে। ইউনূস উপদেষ্টা সরকারের দায়িত্বে আসার পর বন্দি প্রত্যর্পণ চুক্তিকে হাতিয়ার করে বারবার হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। এবার ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ইউনূস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছেন বলে দাবি করেছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তবে ভারত এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি। সংশ্লিষ্ট মহলের দাবি, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে খুন করা হতে পারে। বর্তমান বাংলাদেশের শত্রু হাসিনাকে ভারতের আশ্রিত হয়ে থাকা দুদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির পথে অন্যতম বাধা। মুক্তিযুদ্ধ ভুলে পাকিস্তান ঘনিষ্ঠতা। বাংলাদেশের বিপদে আপদে বড় দাদার মতো পাশে থেকেছে ভারত। গণহত্যাকারী পাকিস্তান সেনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার পর মুক্তিযুদ্ধ ভুলে বাংলাদেশের পাক ঘনিষ্ঠতা মোটেই ভালো চোখে দেখছে না ভারত। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে মুক্ত বাণিজ্যের পাশাপাশি অস্ত্রের আমদানিও শুরু করেছে ইউনূসের বাংলাদেশ। চোরাপথে যা পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে। ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের এই পাক প্রেম ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। নয়াদিল্লি চায় কোন শত্রু দেশ বাংলাদেশকে যেন ভারতের বিরুদ্ধে ব্যবহার না করে, কিন্তু বাংলাদেশের পাক ঘনিষ্ঠতা ইউনূসকে পেছনে ফেলে দিচ্ছে ক্রমশ। চীনের চালে দিশে হারা বাংলাদেশ। হাসিনা আমলে বহুবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে চীন, তবে ভারত বন্ধু হাসিনা কোনোবারই চীনকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। বর্তমান সময়ে ভারতের প্রধান শত্রু চীন। সীমান্তে আগ্রাসন ও বঙ্গোপসাগরে চৈনিক চাল ব্যর্থ করতে ভারতে যেখানে সমুদ্র তীরবর্তী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, সেখানে চীনের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের ঘনিষ্ঠতা মোটেই ভালো চোখে দেখছে না ভারত। সম্প্রতি চীন সফরে গিয়ে ইউনূস বাংলাদেশে বন্দর বানাতে অনুরোধ করেছে বেজিংকে। এদিকে বাংলাদেশের মোংলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা ইতিমধ্যে ভেবে ফেলেছে চীন। চীনা বিনিয়োগ আনতে জিনপিং এর সাথে সখ্যতা বাড়িয়েছে ইউনূস, যা ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের পথে অন্যতম কাঁটা হয়ে উঠেছে। সেভেন সিস্টার্স ভাঙার ছক। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের আরো অবনতি হয় ইউনূসের একটি মন্তব্যকে ঘিরে। চীন সফর থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ইউনূসকে বলতে শোনা যায়, ভারতের পূর্ব প্রান্তের 7টি রাজ্য, যাদের সেভেন সিস্টার্স বলা হয়, ওই বিরাট অঞ্চল কিন্তু পাহাড় আর স্থলভাগে ঘেরা। সমুদ্রপথে যোগাযোগ করার উপায় নেই তাদের। বাংলাদেশই হলো সমুদ্রপথের রাজা, তাই ওই এলাকায় চীনা অর্থনীতির বিস্তার ঘটতেই পারে। এই মন্তব্যের ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট যে ভারতের 7 রাজ্যকে ভেঙে ফেলতে চায় বাংলাদেশ। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই একই ইচ্ছা চীনেরও, যদিও সেই চাল বারবার ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখে এমন মন্তব্যে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. নতুন বাংলাদেশ গড়তে গিয়ে কূটনৈতিক সম্পর্কের কফিনে একের পর এক পেরেক পুঁতছেন ইউনূস নিজেই। নিজের মসনদ মজবুত করতেই চীন পাকিস্তানকে পাশে চাইছেন ইউনূস, মনে করছে ওয়াকিবহাল মহল। আর সেখান থেকেই ক্রমশ ভারতের সঙ্গে তিক্ততার সম্পর্ক তৈরি হচ্ছে বাংলাদেশের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। সোজা সাপটাভাবে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। আর যারা বঞ্চিত হলেন, পরবর্তী ক্ষেত্রে যখন রিপিট টেলিকাস্টের সময় দেখবেন বা আপনারা দেখে নেবেন, হচ্ছে টাইম লাইনে দেওয়া থাকবে। এই হচ্ছে ছবি, যেখানে ইউনূসের যে চাল, প্রত্যেকটা চাল কিন্তু ব্যর্থ হচ্ছে। তার কারণ হচ্ছে অত্যাধিক ইসলামিক যারা হচ্ছে মৌলবাদ বা জঙ্গিবাদের হচ্ছে তাদের কাছ থেকে সমর্থন নেওয়া, এবং হচ্ছে সংখ্যালঘু প্রশ্নে এমন একটা পরিস্থিতি ওখানে তৈরি হচ্ছে যার একটা প্রভাব কিন্তু এই রাজ্যে এসে গিয়ে পড়ছে, বা বিভিন্নভাবে সেটা রাজনীতির উপকরণ তৈরি হচ্ছে। আমি একটু যাব এখানকার ছবি একটু জানবো। একদিকে রয়েছে হচ্ছে রিক প্রকাশ, রয়েছে যাদবপুরে, এবং নিউজ রুম থেকে রয়েছেন সঞ্জু সুর। আমি প্রথমে একটু সঞ্জুর কাছ থেকে জানতে চাইব, দ্রুত সঞ্জু, ঠিক কি দেখা গেছে কলকাতার? কারণ তুমি কিছুক্ষণ আগে একেবারে শহরের সবচেয়ে প্রাণকেন্দ্র কলকাতা, সবচেয়ে এলিট বর্গ, যেখানে হচ্ছে মিশ্র ধর্ম জাতি বিভিন্ন মানুষ থাকেন, এই হেস্টিংস থেকে শুরু করে
ধর্মতলা থেকে হেস্টিংস পর্যন্ত কি ছবি উঠে এসেছে? দেখো, আমি যে জায়গাটাতে ছিলাম, যে জায়গাটায় মিছিলটা হয়েছে অর্থাৎ হেস্টিংস এলাকা, সেই এলাকায় একেবারে একটা সৌহার্দ্যের যখন মিছিলটা শুরু হচ্ছে, সৌহার্দ্য বা সৌভ্রাতৃত্বের একটা ছবি প্রাথমিকভাবে দেখা গেছে। মিছিলটা যখন শুরু হয়, রাজীব আলী দরগা বলে একটি দরগা আছে একদম হেস্টিংসের 4 নম্বর ক্যানেল রোড, সেখানে গৌরীমা দেবী মন্দির, তার পাশেই আছে রাজীব আলী দরগা। তো মিছিলটা যখন শুরু হয় তখন আমরা দেখলাম যে সেই দরগার যারা কমিটির লোকজন তারা সেই মিছিলের সামনে চলে আসেন, এসে সেখানে পুষ্পবৃষ্টি করেন। আমরা সকাল থেকে দেখছিলাম, মালদার বেশ কিছু ছবি দেখেছিলাম, কিন্তু শহর কলকাতার বুকে এই যে সৌভ্রাতৃত্বের একটা ছবি, মিছিল শুরুর সময় এইভাবে পুষ্পবৃষ্টি করা, মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, তার সেই সম্প্রদায়ের মানুষজন, যদিও তোমাকে বলে রাখি যে পুরো মিছিলটা 75, 76, 77 নম্বর ওয়ার্ড যে এলাকাটা কভার করলো, সেই এলাকাটা কিন্তু অধিকাংশ, মানে যদি আমি সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, সেই এলাকায় এই ধরনের একটি মিছিল, আজকে বেশ বড় একটি মিছিল রামনবমীকে কেন্দ্র করে রামনবমী উদযাপন কমিটি তারা করলো। এবং একেবারে শুরুতেই যে শ্যুটটা বেঁধে দিয়েছিল মিছিলের, সেটা কিন্তু শেষ পর্যন্ত খিদিরপুরে গিয়ে যখন শেষ হচ্ছে, খিদিরপুর ঘুরে গিয়ে হেস্টিংসে গিয়ে যখন শেষ হয়েছে, তখনও পর্যন্ত কিন্তু সেই শ্যুটটা বাধা ছিল। মানে যতক্ষণ আমি মিছিলে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি দেখেছি যে খুব সৌভ্রাতৃত্বের পরিবেশেই এই মিছিলটা হয়েছে এবং প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু বন্দোবস্ত করা ছিল। একদম 2 জন IPS অফিসারের নেতৃত্বে সামনে এবং পিছনে মিছিলের প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া ছিল, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং রাস্তার পাশেও প্রচুর মানুষকে আমি দেখেছি যারা দাঁড়িয়েছিলেন কোথাও। সঞ্জু, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি নিউজ রুমে আমাদের সঙ্গে থাকো। আমি একটু সরাসরি এবার চলে যাব রিক পুরকায়স্থর কাছে। রিক, এই যে মিছিলটি যাদবপুর অবধি কি পৌঁছেছে, এটা তো গড়িয়ার থেকে আসা একটা মিছিল, এই মিছিলের আয়োজক কারা, তা মানে কি পরিস্থিতি বা ওখানকার ছবিটা ঠিক এরকম? দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে একদম যাদবপুর হয়ে এই মিছিলটি আসছে, জানবো সেখানকার বয়ান। দক্ষিণ কলকাতায় মিছিল বিকেল 6টা থেকে শুরু হয়ে গেছে। ছবিটা একটু দেখাবো সুচিত্রা। মিছিলের সামনের সারিতে যেরকম হাত ঢোল নিয়ে যেরকম মহিলারা রয়েছেন, হাত ঢোল বাজানো হচ্ছে, ঠিক সেরকমই মিছিলের পিছনের সারিতে ডিজের ব্যবস্থা করা হয়েছে। মূলত বজরং দল ও বিশ্ব হিন্দুদের সঙ্গে আয়োজন করা হয়েছে। সেখানে সামনের সারির ছবিটা একটু দেখাতে পারবো। সেই ছবিটা আছে মিছিলের সামনের সারিতে ঢাক দিয়ে উদযাপন করা হচ্ছে, ঢাক ঢোল বাজিয়ে হাতিদের আনা হয়েছে এবং মহিলারা সামনের সারিতে মূল নেতৃত্ব দিচ্ছে। এবং তার পাশাপাশি সুদীর্ঘ মিছিল এই মুহূর্তে বাঘাযতীন মোড়ে ঢুকছে। এই সেই বাঘাযতীন মোড়, যে বাঘাযতীন মোড়ে আরো 2টি মিছিল, একটি বাঘাযতীন স্টেশন থেকে এসে বাঘাযতীন এবং অপরটি রানীকুঠি মোড় থেকে এসে বাঘাযতীন মিছিল। অর্থাৎ 3টে মিছিল এই একই জায়গায়। বাঘাযতীন হসপিটাল মোড়ে আছি, বাঘাযতীন মোড় আর কিছু দূরের অপেক্ষা। সেই জায়গায় 3টি মিছিল এক জায়গায় মেশার পর এই মিছিল এগোবে যাদবপুর 8 দিকে এবং সেখানেও এই মিছিল সমাপ্ত হবে। সুজিতা, আমরা তুমি এই মিছিল কবাকাও কেন এখানে? আচ্ছা, এই মিছিলে কি ডিজে বাজছে? একদমই সুজিতা, মিছিলে যেরকম হাত বাজছে শুরুতে এবং শেষে কিন্তু ডিজে বাজছে। শেষে যেরকম বজরং দলের সমর্থকরা রয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা রয়েছে, সেই ছবিটাই আরেকবার দেখাবো যে শেষে কিন্তু ডিজে বাজছে। প্রথমে ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, মিছিল যত এগোচ্ছে পিছনে ডিজের আওয়াজে রাস্তার। বেশ রিক, তুমিও থাকো, আমরা দেখলাম এই ছবিটা। সঞ্জু, এইটা একটা কিন্তু এই যে প্রশাসনের কাজে 14,000 পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে, এইটাই মানে এই রাজ্যে এই যে যারা মিছিল করছেন, রাজ্যে কিন্তু প্রকাশ্যে এইভাবে ডিজে বাজানো কিন্তু তার আইনি সম্মতি নেই,
কিন্তু তৎসত্ত্বেও বাড়ছে। এইটাকে এবং যে জায়গা ধরে আসছে এটা বলে রাখা ভালো, যারা দেখছেন তারা জানেন এখানে কিন্তু প্রচুর মানুষজন থাকেন এইসব অঞ্চলে। যাদবপুরে একটা হাসপাতাল রয়েছে এবং পূর্ব বাংলা থেকে আসা কিন্তু 47, 71 বিভিন্ন সময় আসা এখানে বহু মানুষ কিন্তু এই অঞ্চলগুলোতে থাকেন। সেখানে এরকম একটা জলুস এবং ডিজে বাজছে, এই ছবিটা কি সর্বত্র কি এরকম ছবি দেখা যাচ্ছে? এগুলো কি প্রশাসনের একটা শৈথিল্য, নাকি কিছু করার পরিস্থিতি নেই, তাহলে অন্যদিকে পরিস্থিতি গড়াবে? কি বলবে? দেখো, আমার প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, আমি যখন হেস্টিংসে ছিলাম সেখানেও দেখছিলাম ডিজে বাজছিল, অন্যান্য জায়গার অনেক জায়গাতেই ডিজের ছবি দেখা গেছে আজকে সারাদিন ধরেই। যেটা প্রাথমিকভাবে আমার ধারণা, পুলিশ প্রশাসন যখন অনুমতি দেয় তখন কিন্তু পরিষ্কার লেখা থাকে যে ডিজে বাজানো যাবে না। তা সত্ত্বেও, এবং হাইকোর্টের অর্ডারও রয়েছে, তা সত্ত্বেও যেহেতু ডিজে বাজছে এবং সেটা পুলিশেরই যে এসকর্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই কালীন মানে অর্থাৎ পুলিশ থাকাকালীনই যখন এই ঘটনা ঘটছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে পুলিশ হয়তো এক্ষেত্রে কিছুটা নিমরাজি হয়েই হয়তো অনুমতি দিচ্ছে না, কিন্তু ব্যাপারটাকে মেনে নিচ্ছে। হয়তো পরবর্তীকালে হতে পারে যে যারা যে সংগঠন এইগুলো করেছে তাদেরকে হয়তো তলব করতে পারে, কিন্তু যে মুহূর্তে হাইকোর্টে এই বিষয়টি আবার উঠবে, যদি ওঠে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হয়তো তলব করতে পারে, বা আয়োজক যারা তাদেরকে হয়তো তলব করতে পারে। কারণ ডিজে বাজানোর অনুমতি না পুলিশ প্রশাসন থেকে দেওয়া হয়েছে, না হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে বা কোর্ট থেকে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে পরবর্তীকালে পুলিশ প্রশাসনের প্রশ্নচিহ্নের সামনে হয়তো তাদেরকে পড়তে হতে পারে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে এখন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে যখন ডিজে বাজছে, তাহলে তুমি যেটা প্রশ্ন করলে যে পুলিশ এক্ষেত্রে কী ব্যবস্থা নিচ্ছে বা কেন নিচ্ছে না, হ্যাঁ অবশ্যই একটা বিশাল সংখ্যক মানুষ যখন এইরকমভাবে মিছিলে চলে এসছে, সেক্ষেত্রে একেবারে ডিজে বন্ধ করে দিয়ে মিছিলটাকে এগোতে দেওয়া, সেক্ষেত্রে হয়তো একটা টাসেলের জায়গায় তৈরি হয়ে যেতে পারে। সেই কারণে হয়তোবা আমার যেটা ধারণা, হয়তোবা পুলিশ এই মুহূর্তে বিষয়টিকে হয়তো পার করে দিতে চাইছে। পরবর্তীকালে আয়োজক সংস্থা যারা আয়োজক তাদেরকে ডেকে এই বিষয়ে হয়তো জবাবদিহি বা প্রশ্নচিহ্নের মুখে তাদেরকে ফেলতে পারে প্রশাসনের পক্ষ থেকে। সঞ্জু, তো আমাদের সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। বিভিন্ন ছবি আমরা দেখলাম হেস্টিংসে, যেমন সম্প্রীতির একটা দুর্দান্ত ছবি দেখা গেছে, সেখানে মালদাতেও এরকম একটি সম্প্রীতির ছবি সেখানে এসছে। আপনাদের আমি পিসিআরকে বলবো সেটাও দেখাবার জন্যে, যেখানে রামনবমীর মিছিলে উপস্থিত দরগার যারা রয়েছেন মুসলমান সম্প্রদায়, তারা কিন্তু পুষ্প তাদের ছিটিয়েছেন এবং পুষ্পে তাদেরকে বরণ করেছেন। সে ছবি আমাদের কাছে এসেছে। আবার আরেকটি ছবি আমরা দেখলাম, বর্ণাঢ্য মিছিল দক্ষিণ কলকাতা গড়িয়া থেকে যে মিছিল ক্রমশ যাদবপুরের দিকে আসছে, দক্ষিণ কলকাতার এই মিছিলে কিন্তু প্রচুর পরিমাণে ডিজে বাজছে, যেটা কার্যত রাজ্য প্রশাসনের কাছে কার্যত একটা কিন্তু সেখানে কেউ নেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় অস্ত্র মিছিল হচ্ছে, অস্ত্র পূজন, শস্ত্র, অস্ত্র, শাস্ত্র এইসব নিয়ে এখন কিন্তু বাংলা রাজনীতিও ক্রমশ সরগরম হচ্ছে। 2026-এর নির্বাচনের আগে আরও একটা রামনবমী আমরা দেখতে পাচ্ছি। পবনপুত্র জয় হনুমানের এক বিশালাকার মূর্তি, তাকে নিয়ে এবং তার সাথে অস্ত্র মিছিল, বিভিন্ন জায়গার ছবি আপনারা গোটা বাংলা জুড়ে এই ধরনের ছবি। কিন্তু দীপ্তিমান বাবু, একটা প্রশ্ন এটা মানে এটা থাকে, মানে অনেক জায়গায় কার্যত একটা দেখা যাচ্ছে কোথাও একটা কি এটা মেরুকরণের রাজনীতি, কি এটাকে আমরা যদি না বলি তাহলে কি বলবো? রামনবমী এই ছবি নিশ্চয় আপনার যা বয়স, আমিও দীর্ঘদিন দেখেছি, আমরা দেখেছি বাসন্তী পুজো এগুলো দেখেছি, বি অনেস্ট, রামনবমীও দেখেছি, কিন্তু এত অস্ত্র এবং ডিজে, এটা তো কার্যত কোথাও একটা জায়গায় প্রশাসনকে প্রশ্ন তুলে দেয়। মানে ভবিষ্যতে হয়তো মানে বলা হবে তোষণের রাজনীতি, কত কিছু শব্দ শোনা যায়, কিন্তু এই ছবিগুলো তো মানে হঠাৎ করে এগুলো বৃদ্ধি পাচ্ছে কেন বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি আমি আপনার সঙ্গে আমি একমত, কিন্তু বাস্তবতাটা হচ্ছে প্রশাসনকে এমন একটা জায়গাতে দুর্বল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজকে প্রশাসন মানে যে জায়গায় আছে, প্রশাসন যে সঠিকভাবে তার সিদ্ধান্ত নিয়ে কাজ করবে, সেটা আপনি চাকরি থেকে শুরু করে আপনি মালদার ঘটনা বা অন্যান্য যে কোনো জায়গাতে প্রশাসন যে স্বাধীনভাবে কাজ করবে, যে অ্যাকশন নেবে,
সেই জায়গাটার মধ্যে কোথায় যেন একটি সরকারি দলের হস্তক্ষেপ সর্বত্র আসছে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, আমি এই যে আজকে যেটা হেস্টিংসে আপনারা দেখালেন, এটাই তো পশ্চিমবাংলা ছিল, এটাই তো পশ্চিমবাংলার বৈশিষ্ট্য, যে আমরা সবার সংস্কৃতিকে আমরা অ্যাবজর্ব করি। আমাদের এখানে মানে কোনো দখলদারিত্বের কোনো অংশ ছিল না, এটাই বাস্তবতা। আমাদের এখানে মহরম হয়েছে, আমরা দেখেছি মহরম, যারা শিয়া সম্প্রদায়ের তারা মহরম করেছে, আমরা প্রত্যেকে এগুলো দেখে অভ্যস্ত। এটা ছিল হচ্ছে পশ্চিমবাংলার সংস্কৃতি। কিন্তু সেই পশ্চিমবাংলার সংস্কৃতিকে ক্রমান্বয়ে একটা নষ্ট করার রাজনৈতিক উদ্দেশ্যটাকে সফল করার জন্য পশ্চিমবাংলার সংস্কৃতিটাকে নষ্ট করা হচ্ছে, এবং এইটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আজকে দেখুন যে অনেকগুলো মানুষ একসঙ্গে হয়েছে বলে ডিজে খুলতে পারছে না, কিন্তু প্রশাসন যদি যতগুলো জায়গাতে মানে এরকম হওয়ার কথা, প্রশাসন যদি বলতো যে হ্যাঁ আমরা অনুমতি দেবো শর্ত সাপেক্ষ, আপনারা এগুলো রাখতে পারবেন না, ডিজে রাখতে পারবেন না, অস্ত্র রাখতে পারবেন না, এগুলো। আর এই যে অস্ত্রের যেটা দেখা যায়, যেটা আমাদের সাংবাদিক সঞ্জয় সুর সিনিয়র সাংবাদিক, ও যেটা বললো, পুলিশের কাছে পারমিশনের সময় এগুলো হয়তো লেখা থাকে এবং সেই অনুমতি সেই হিসাবে না হয়, তারপর সেটাকে অগ্রাহ্য করা হয়। এটাই তো এক ধরনের হচ্ছে এই যে মানে বহু ধরনের মানুষ থাকেন যে ডিজের শব্দে আপনি দেখলেন তো লাইভ পর্যন্ত বিপর্যস্ত হয়ে যায়। সেটার থেকেও বড় কথা হচ্ছে বয়স্ক মানুষদের অসুবিধা হয়। এই জিনিসগুলোর মধ্যেই তো এক ধরনের একটা বাহুল্য বা হচ্ছে অন্যের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা পাঠানো, এগুলো কি নয়? না 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 না, এটা কারো উদ্দেশ্যে বার্তা পাঠানো নয়। ব্যাপারটা হচ্ছে যখন কোনো রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে নিচু পর্যন্ত সমস্ত জায়গাতে যেখানে দুর্নীতি বাসা বাঁধে, যখন যেখানে প্রতিবাদ করতে গেলে প্রতিবাদ করা যায় না, মানে পঞ্চায়েত নির্বাচন আপনারা খুব ভালো করে জানেন, এগুলো যেগুলো অর্থাৎ গণতান্ত্রিক যে পরিস্থিতিটা, দেখুন ভালো মানুষ হিন্দু সমাজের মধ্যেও আছে, মুসলিম সমাজের মধ্যেও আছে, আবার খারাপ মানুষ হিন্দু সমাজের মধ্যেও আছে, মুসলিম সমাজের মধ্যে আছে। বাস্তবতাটা হচ্ছে আমি কাকে পিক করব, আমি কাকে তুলবো, বিষয়টা হয়ে গেছে এখন রাজনৈতিক ক্ষমতাটা চলে গেছে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের কাছে সর্বত্র। এটা নিয়ে মানে আপনিও যেরকম চিন্তিত আমিও চিন্তিত। একটা সংস্কৃতির বিসর্জন হচ্ছে। আমি আপনাকে বলছি যে এটা রামনবমী দিয়ে মানে যদি বলি, এই একমাত্র মানে বাংলাই হচ্ছে একটা জায়গা যেখানে শীত গ্রীষ্ম মানে কি বলে এই যে কি বলে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এরকম করে যেটা 6টা ঋতু, যেটা 6টা কিন্তু এই বাংলাতেই আছে। আমাদের প্রত্যেকটা ঋতুতে এক একটা উৎসব আছে, ডেফিনেটলি। সেই উৎসব আমরা তো ঋতুকে, এটা যেরকম বাসন্তী পূজা, বাসন্তী পূজাতে তো বসন্তকে আমরা এটাকে বসন্ত উৎসব বলেও আমরা ধরতে পারি। তো সুতরাং সেই উৎসবটাকে এই যে একটা মানে মানে কোথাও যেন একটা বাধা দিয়ে একটা অন্য পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, এটা কিন্তু তারই আউটবাস্ট। ওকে, আপনি বলছেন যে বিগত সময় এইটাকে নিয়ে অনেক রকম বাধা প্রশ্ন যেটা হয়েছে বিভিন্ন, আসানসোলে একটি বড় রকমের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, এটা কোনো কারোর উদ্দেশ্যে আপনি বার্তা নন, কিন্তু এটি যে একেবারে রাজনীতির উপকরণ নয়, বা রাজনীতি রামনবমী বা বাংলাদেশেও যে বিভিন্ন পরিস্থিতিগুলো হয় সেখানে যে একটা প্রবল রাজনীতি চলছে, অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু একটা এমন পরিস্থিতি তৈরি করে যেটা একটা সাম্প্রদায়িক একটা অসহিষ্ণুতা বা অস্থিরতা তৈরি করে। তবে আজকের রামনবমীর চিত্র পশ্চিমবঙ্গে ডিফারেন্ট, প্রচণ্ড জৌলুস রয়েছে, যেমন অস্ত্র রয়েছে, ডিজে রয়েছে, তার সাথে সম্প্রীতিরও একটা বার্তা বিভিন্ন জায়গায় দেখা গেছে, সম্প্রীতির বার্তা। আমরা একটা প্রতিবেদন নেব বিভিন্ন জায়গায় রামনবমীর এই আয়োজন কিভাবে হচ্ছে গোটা বাংলা জুড়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বলছি, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে রামনবমী কিভাবে পালিত হচ্ছে সেই ছবিটা একটু প্রতিবেদনের মাধ্যমে আসবো, তারপর আবারও যাব এবং আপনাদের কাছে আবারও বলি ফোন লাইন খোলা আছে, আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। যাব প্রতিবেদনে। রাম নামে জোয়ার বাংলা জুড়ে, হিন্দুত্বের বলি আওড়ানো গেরুয়া শিবির রামনবমী পালনে জান প্রাণ লড়িয়ে দিল। রবিবাসরীয় আমেজকে ঘরবন্দি করে রাস্তায় নেমে নিজেদের রাম সেবক হিসেবে তুলে ধরলেন গেরুয়া শিবিরের ছোট বড় সব নেতারাই। শুরু করা যাক শুভেন্দু অধিকারীকে দিয়ে।
রামনবমীতে নন্দীগ্রাম যেন এক টুকরো অযোধ্যা। সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো করলেন শুভেন্দু অধিকারী। কোনো সরকারি অর্থ নয়, হিন্দুদের থেকে সাহায্য নিয়েই রাম মন্দির তৈরি হবে বলে বার্তা শুভেন্দু অধিকারীর। সম্প্রতি হিন্দু জাগরণের মুখ হয়ে ওঠা শুভেন্দু অধিকারী এদিনও হুঙ্কারের সুরে সমালোচনায় বিদ্ধ করলেন রাজ্যের শাসক দলকে। অক্ষয় তৃতীয়ার দিন 1 লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে। হোম যজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল 10টা থেকে। আপনারা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন। 1 লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে, যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন, বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না? পারবেন লিখতে? পারবেন না। আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। পশ্চিম মেদিনীপুরে একেবারে দাবাং কায়দায় রামনবমী পালন করতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। বুলেটে চড়ে মেদিনীপুরে বাইক মিছিল করলেন দিলীপ ঘোষ। রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র বেরোবে, তাতে অসুবিধা কি আছে? অবাক হওয়ার কি আছে? ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। আমি বলছি জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুরি করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না। আজকে হার্ট অ্যাটাক হতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল, ইফতার হয়ে গেল, কোনো প্রতিবাদ করেনি কেউ। ওখানে আল্ট্রা কমিউনিস্টরা ভারত তেরে টুকরে হোঁগে ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভারত বাঙাল কি আজাদি, কেরল কি আজাদি স্লোগান লাগলো। ওই কোনো সমস্যা হলো না? রামনবমীর পুজো হবে আর জয় শ্রীরাম হবে, তাতে আর আপত্তি কেন? শিবপুরে অবনী মল সংলগ্ন নরসিংহ মন্দির থেকে বের হয় অঞ্জনী পুত্র সেনার রামনবমী শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কাজীপাড়া মোড় থেকে বের হয় মিছিল, শেষ হয় হাওড়া ময়দানে। এই মিছিলে বিশেষ নজর ছিল পুলিশ প্রশাসনের। অলোক রাজোরিয়া থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা নজর রেখেছিলেন মিছিলের ওপর। রামনবমীর মিছিল হয়েছে এবং সেই মিছিলে উন্মাদনাটা কেন? কারণ গতবার যারা পাথর মেরেছিল, যারা বাধা দিয়েছিল, এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রামনবমী করেছি। প্রতিবার আমরা করব, তাদের বুকের উপরে রামনবমী করব। ভারত রামের দেশ, রাম ভারতের, ভারত রামের, এর বাইরে কোনো কথা হবে না। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের উচিত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা বিজেপি জানে, আমরা হিন্দু সমাজ জানি। গেরুয়া শিবিরের মহিলা বাহিনীকেও দেখা গেল রামনবমীর মিছিলে নেতৃত্ব দিতে। আসানসোলে অগ্নিমিত্রা পাল, নিউ টাউনে লকেট চট্টোপাধ্যায় যোগ্য সঙ্গত দিলেন রামনবমীতে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আমরা দেখলাম বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা গরম গরম বক্তব্য যেমন রয়েছে। যাদবপুরের প্রসঙ্গ এসেছে দিলীপ ঘোষের কণ্ঠে, এবং আজকে সোনাচূড়াতে রাম মন্দিরের শিলান্যাস করেছেন শুভেন্দু অধিকারী। তার মধ্যেও সেই বক্তব্য যেখানে তিনি সরাসরি নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার সর্বধর্ম সমন্বয়ের যে রাজনীতি বা হচ্ছে তিনি সমন্বয়বাদী, সেটাকে বারবার নিশানায় বিজেপির রাজনীতির এটি একটি এখন এই মুহূর্তের বড় কৌশল। এবং সুকান্ত মজুমদার আজকে হাওড়া যে অঞ্চল দিয়ে গিয়েছিলেন, গত 2 বছর দেখা গেছে সেখানে হিংসাত্মক ঘটনা ঘটেছিল, কিন্তু আজকে সেই পরিস্থিতি পুরোটা নেই। এই পরিস্থিতি নেই। আমি আবারও একটু রিকের কাছে একটু ফিরবো, দেখবো হচ্ছে সেখানকার মিছিলের এখন ঠিক কোন জায়গাটা রয়েছে। অনেকেই এরকম আশঙ্কা করছিলেন যে যাদবপুর এই অঞ্চলটায়, যাদবপুরে তো একটা বামেদের একটা দুর্গ ছিল, সেখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেকে রয়েছে, আর সেখানে কি মিছিল পৌঁছচ্ছে সেই জায়গায়? সেখানে কি পুলিশ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে? তার কারণ একটা আশঙ্কা অনেকেই করেছেন। সুচিতা, এখনো অব্দি মিছিল বাঘাযতীন মোড় পেরিয়ে সুলেখার দিকে যাচ্ছে। প্রপার যাদবপুর যে জায়গায় এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় দফায় দফায় উত্তপ্ত হয়েছে, সেই জায়গায় কিন্তু এখনো অব্দি পৌঁছায়নি। বাঘাযতীন মোড় পেরিয়ে সুলেখার দিকে এগোচ্ছে, রাস্তার একদিক দিয়ে যান চলাচল করছে। বলা যায় যে গড়িয়া থানা, কাটুলি থানা, বাঘাযতীন থানা এবং
কোথাও সাউন্ড একটু সমস্যা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচণ্ড আলো, ডিজের ধ্বনি, এবং এই যে দক্ষিণ কলকাতায় যেটা তৃণমূল কংগ্রেসের গড় বলা যায়, সেইখানেও ভারতীয় জনতা পার্টির এক বিশাল রামনবমীর মিছিল বেরিয়েছে এবং সেই মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে, এখনও বাঘাযতীন থেকে এগিয়ে সুলেখা মোড়ের অবধি গিয়ে পৌঁছেছে। সুলেখা মোড় থেকে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে এবং সেখানে বিভিন্ন পুলিশ এখানেও মোতায়েন রয়েছে, পর্যাপ্ত পুলিশ, এবং কলকাতা পুলিশের বিভিন্ন ডিসি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। না বলছি যে এবং পরবর্তী অধ্যায় দীপ্তিমান সেনগুপ্ত, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 26-এ দু জায়গাতেই নির্বাচন মনে হয় আছে। একটা তো বাংলাদেশ পর্ব রয়েছে 2025, আগামী সময়টা মনে হয় এই ধরনের একটা গরম পরিবেশের মধ্যে দিয়ে যাবে। একদিকে তারা মানে ওখানেও বিভিন্ন ট্রেন্ড, এই যে রাজনীতিটা খুব সংক্ষেপে যদি আমরা দেখি তাহলে এটাকে কি বলা যায়, মানে একেবারে একদিকে প্রবল হিন্দু বাহিনীর হুঙ্কার, দেখে নেব যেটা সুকান্ত মজুমদার পড়েছেন, যারা পাথর ছুড়বে তাদের বুকের উপর দিয়ে রামনবমীর মিছিল যাবে, আর অন্যদিকে বিএনপির বক্তব্য তো আজকে শুনলেন বাংলাদেশে, তারা বলছে যে এই জায়গায় মুসলমানদের অধিকার খরণ করা হচ্ছে, অর্থাৎ হিন্দু মুসলমান ন্যারেটিভ, সেই দিয়েই এই এখনকার রাজনীতি চলবে, তাই তো? বাংলাদেশের রিজভি কি বললো তা দিয়ে ভারতবর্ষের আমাদের যে রাজনীতি সেটা স্থির হয় না। তার কারণ হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর একমাত্র দেশ যেখানে ইসলাম ধর্মের সমস্ত ফিরকা পাওয়া যায়, ইহুদি পাওয়া যায়, খ্রিস্টান পাওয়া যায়, বৌদ্ধ পাওয়া যায়, শিখ পাওয়া যায়, সব মানে সবাই সেখানে সুরক্ষিত। সুকান্ত মজুমদারের কথা ধরেই আমি বলছি, যারা পাথর ছুড়বে, অ্যাকচুয়ালি পাথর ছোড়া পশ্চিম বাংলার কালচার নয়, এই কথাটা মাথায় রাখতে হবে। এখানে মহরমের দিন সবাই রাস্তায় বেরোবে, আবার রামনবমীর দিনও সবাই রাস্তায় বেরোবে, বিজয়া দশমীর দিনও সবাই রাস্তায় বেরোবে। এটা পশ্চিম বাংলার সংস্কৃতি, আর পশ্চিম বাংলার সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের সংস্কৃতিকে মিলিয়ে ফেললে হবে না। রিজভির সংস্কৃতিকে আমরা যদি মেলাই তাহলে ভুল করব, কারণ রিজভির সংস্কৃতিটা যেটা আছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা। তাদের কাছে একমাত্র কার্ড আছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। এছাড়া বাংলাদেশের ভেতরে ডেভেলপমেন্ট হলো কি হলো না, অর্থনীতির কি অবস্থা, মানুষ খেতে পাচ্ছে কি পাচ্ছে না, সেটা নিয়ে ওদের কোনো আলোচনা নেই। আজকে রামনবমী, আগামী কাল যখন এই খুলবে, মানে অফিস আদালত খুলবে, তো কালকে পশ্চিম বাংলায় যে এত 26,000 যে ছাত্র মানে শিক্ষকের চাকরি গেল, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। এখানে দুর্নীতির প্রশ্ন আছে। এই রাজনীতিটাকে এইভাবে দেখলে হবে না। পশ্চিম বাংলার রাজনীতিতে এটা মাথায় রাখতে হবে, পশ্চিম বাংলার মানুষ একাধারে যেরকম ধর্মপ্রাণ, অন্য আধারে ঠিক তারা এইভাবেই কিন্তু সৎভাবে জীবনযাপন। ধন্যবাদ দীপ্তিমান বাবু আমাদের সঙ্গে থাকার জন্যে। আজকে পশ্চিমবঙ্গের চিত্রটা এটা, এবং ভারতবর্ষের অন্যান্য জায়গার চিত্রের সাথে পশ্চিমবঙ্গের চিত্রও কিন্তু সামঞ্জস্যপূর্ণ। ব্যতিক্রমী কোনো চিত্র এখানে ছিল না। কতগুলো জায়গায় ব্যতিক্রমী যে ঘটনা বলে যেটাকে আমরা দেখাচ্ছি, এটা মনে করবেন না যেটা ব্যতিক্রমী ঘটনা বলে দেখাচ্ছে, আসলে এটাই পরম্পরাগত ছিল। কিন্তু যে আবহ এখন রয়েছে, সে আবহের মধ্যে এই ঘটনাটাকে হয়তো ব্যতিক্রমী লাগতে পারে। যেমন হচ্ছে হেস্টিংসে সেখানে সম্প্রীতির ছবি, বা মালদাতে সম্প্রীতির ছবি, এবং সবচেয়ে বড় ঘটনা হিসাবে নিশ্চয়ই একটা বড় হচ্ছে যাদবপুরে
রামের পুজো হয়েছে, ভগবান শ্রী রামের পুজো হয়েছে একেবারে এমন জায়গায় যেখানেই হচ্ছে সবচেয়ে বেশি পোস্টার ছবিত হয়, যেটা নিয়ে বিজেপি এবং এবিভিপি আরএসএসের ছাত্র সংগঠন তাদের একটা বরাবরের হচ্ছে যে এখানে দেশবিরোধী পোস্টার লাগানো হয়, বিভিন্ন দেশবিরোধী কাজ হয়েছে। বাংলার রাজনীতি এই সমস্ত ঘটনাগুলো নিয়ে উত্তপ্ত হয়েছে এবং ওপার বাংলার ছবিও আপনাদেরকে দেখালাম আপডেট। এভাবে আগামী দিনে আজকের এই পর্ব এখানে শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।